আমার প্রিয় ছাত্রছাত্রী, মাস্তি কি পাঠশালা এগেইন চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম। আজকে আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজকাহিনী গ্রন্থের গোহ নামক অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এখান থেকে যেসব প্রশ্ন উত্তর আসে সেগুলি নিয়ে আলোচনা করব এবং এখান থেকেই পরীক্ষায় আসবে। এর বাইরে থেকে গোহ অধ্যায়ের কোনো প্রশ্নই আসবে না, সুতরাং তোমরা ভালো করে লিখে নাও। প্রথম প্রশ্ন, চন্দ্রাবতীর রাজপ্রাসাদটি কেমন ছিল? উত্তর, গগনস্পর্শী বিন্ধ্যাচলের কোলে শ্বেতপাথর নির্মিত অপরূপ সৌন্দর্য মণ্ডিত ছিল চন্দ্রাবতীর রাজপ্রাসাদ। পরের প্রশ্ন, তাঁর মনে বড় ইচ্ছে ছিল। কার মনে কি ইচ্ছে ছিল, বা বিধাতা সে সাধে বাদ সাধলেন? কার কি ইচ্ছে ছিল, কিভাবে সেই সাধে বাধা হলো? উত্তর, রাজা শিলাদিত্যর ইচ্ছে ছিল ম্লেচ্ছদের সঙ্গে যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসে বিন্ধ্য পর্বত শিখরে চন্দ্রাবতীর রাজপ্রাসাদে পুষ্পবতীকে নিয়ে আরামে দিন যাপন করবেন। তারপর পুষ্পবতীর পুত্র সন্তান জন্ম হলে একসঙ্গে তিনজনে বল্লভীপুর ফিরে যাবেন। শত্রুদের সঙ্গে যুদ্ধে রাজা শিলাদিত্যের মৃত্যু হয়, ফলে তার মনের আশা বা স্বাদ অপূর্ণ থেকে যায়। পরের প্রশ্ন, রানী পুষ্পবতী বুড়ো জাট ও রাখাল বালককে কি উপহার দিতেন? উত্তর, সকালবেলা যখন বুড়ো জাট গান গেয়ে মাঠে যেতেন বা রাখাল বালকেরা পাহাড়ের নিচে ছাগল চড়াতে চড়াতে ঝুলন্ত বারান্দায় রানীকে দেখে প্রণাম করলে পুষ্পবতী তাদের উদ্দেশ্যে কাউকে এক ছড়া পান্নার চিক, আবার কাউকে এক গাছা সোনার মল ছুঁড়ে উপহার দিতেন। 4 নম্বর প্রশ্ন, এক টুকরো মণির মতো ঝকঝক করছে। কিসের কথা বলা হয়েছে? তা মণির মতো ঝকঝক করছিল কেন? বা মা আমাকে বিদায় দাও, আমি বল্লভীপুরে ফিরে যাই, আমার প্রাণ কেমন করছে। বক্তাকে, তিনি কখন এই উক্তি করেছেন? উত্তর, উদ্ধৃত অংশটি অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত রাজকাহিনী গ্রন্থের অন্তর্গত গোহ নামক অধ্যায় থেকে গৃহীত। উক্তিটির বক্তা চন্দ্রাবতীর রাজকন্যা পুষ্পবতী। রাজকন্যা পুষ্পবতী শিলাদিত্যের জন্য তার পিতৃগৃহের প্রাসাদে বসে রূপোর চাদরে সোনার সূঁচ দিয়ে সূর্যমূর্তি এবং সবুজ রেশম দিয়ে সূর্যের রথের ঘোড়াগুলিকে আঁকছিলেন। সেই রূপালী পাগড়িতে সূর্যদেবের মূর্তির নিচে শিলাদিত্যের নাম খোদাই করা বাকি ছিল। যখন রূপোর সরু তার সোনার সূঁচে পরিয়ে একটিমাত্র ফোঁড় দিলেন, তখন তার নরম আঙুলে তার বিঁধে যায়, ফলে এক বিন্দু রক্ত রূপোর চাদরের ওপরে যেন একটি মণির মতো ঝকঝক করতে থাকে। রানী পুষ্পবতী যেন কোনো আসন্ন বিপদের সংকেত পান। সেই আশঙ্কাতেই তিনি বল্লভীপুর ফিরে যেতে চান এবং মায়ের কাছে বল্লভীপুর ফিরে যাওয়ার অনুমতি চেয়েছেন। পরের প্রশ্ন, চন্দ্রাবতীর প্রাসাদ থেকে বল্লভীপুর যাওয়ার পথ নির্দেশ করো, বা চন্দ্রাবতী রাজপ্রাসাদ থেকে বল্লভীপুর কিভাবে যাওয়া যায়? উত্তর, চন্দ্রাবতী থেকে বল্লভীপুর যেতে হলে বিশাল একটা মরুভূমি পার করতে হয়। মালিয়া পাহাড় থেকে বীরনগর পর্যন্ত চন্দ্রাবতী রাজ্যের পাকা রাস্তা। তারপর মরুভূমির ওপর দিয়ে আগুনের মতো বালি ভেঙে উটের পিঠে চড়ে মরুভূমি পার করে বল্লভীপুর যেতে হয়। পরের প্রশ্ন, শিলাদিত্যের পুত্রর নাম গোহ হওয়ার কারণ কি? উত্তর, রানী পুষ্পবতী শিলাদিত্যের মৃত্যুর সংবাদ পেয়ে মরুভূমির সম্মুখভাগে এসে তিনি আর বল্লভীপুর ফিরে আসেননি। তিনি সমস্ত অলঙ্কার ত্যাগ করে সন্ন্যাসিনীর বেশে মালিয়া পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেন। 10 মাস 10 দিন পূর্ণ হলে সেখানেই তার শিশুপুত্রের জন্ম হয়। পাহাড়ের গুহায় জন্ম হওয়ার ফলে পুষ্পবতী তার পুত্রের নাম রাখেন গোহ। পরের প্রশ্ন, তোমার হাতে আমার গোহকে সঁপে দিলুম, তুমি মায়ের মতো করে মানুষ করো। বক্তাকে, উক্তিটি কোন প্রসঙ্গে করা হয়েছে?
বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে আর কি দায়িত্ব দিয়েছিলেন? উত্তর, অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত রাজকাহিনী গল্পগ্রন্থের গোহ নামক অংশে রাজা শিলাদিত্যের রানী পুষ্যবতী তার প্রিয় সখী কমলাবতীকে উদ্ধৃত উক্তিটি করেছেন। রাজা শিলাদিত্যের মৃত্যুর পর গুহার মধ্যে তার পুত্র সন্তানের জন্ম হয়। জন্মের পর রানী পুষ্যবতী বীরনগর থেকে তার প্রিয় সখী ব্রাহ্মণী কমলাবতীকে ডেকে পাঠান। কমলাবতীর হাতে তার শিশুপুত্র গোহের দায়িত্ব দিয়ে তাকে মায়ের মতো করে মানুষ করতে বলেন। এরপর পুষ্যবতী ইচ্ছে প্রকাশ করেন যে কার্তিক পূর্ণিমায় কাশীর গঙ্গা ঘাটে তার চিতার এক মুঠো ছাই যেন গঙ্গার জলে বিসর্জন দেয়া হয়, যাতে পরবর্তী জন্মে তাকে বিধবা না হতে হয়। পরের প্রশ্ন, রাজপুত বীরের দল গোহকে কিছুতেই ছেড়ে দেননি। কোন রাজপুত বীরের কথা বলা হয়েছে? তারা গোহকে ছেড়ে দেননি কেন? উত্তর, উদ্ধৃত অংশটি অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত রাজকাহিনী গল্পগ্রন্থের অন্তর্গত গোহ নামক অংশ থেকে গৃহীত। চন্দ্রাবতীর রাজপ্রাসাদ থেকে পুষ্যবতী যখন বল্লভীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তখন চন্দ্রাবতীর ৮০ জন বীর রাজপুত্র তার সঙ্গে যাত্রা করেছিলেন। সেই ৮০ জন রাজপুত্রের কথাই এখানে বলা হয়েছে। রাজপুত্র গোহের জন্মের পর রানী পুষ্যবতী দেহত্যাগ করেন। এরপর চন্দ্রাবতীর রাজমহিষী নাতিকে চন্দ্রাবতীর প্রাসাদে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু বীরনগরের কমলাবতীর আশ্রয়ে গোহ মানুষ হতে থাকে এবং তাকে ঘিরে সেই ৮০ জন রাজপুত থাকে। তারা জানালো রানী পুষ্যবতী গোহকে তাদের দায়িত্ব দিয়ে গিয়েছেন, তারা গোহকে মানুষ করবেন। তাই রানী পুষ্যবতীর কথা রাখতে ও স্নেহবশত গোহকে তারা ছেড়ে দিতে রাজি হননি এবং বলেছিলেন পরবর্তী বল্লভীপুরের রাজকুমার রাজপুতদের রাজা হয়ে তাদের কাছে মরুভূমিতেই প্রতিপালিত হবে। পরের প্রশ্ন, গোহের লেখাপড়া পছন্দ হতো না। গোহের কেন লেখাপড়া পছন্দ হতো না? সে লেখাপড়া ছেড়ে কী কী কাজ করে বেড়াতো, বা গোহের কোন কোন কাজের প্রতি আকর্ষণ ছিল? উত্তর, কমলাবতী যেহেতু ব্রাহ্মণী পত্নী, তাই গোহকে সন্তানের মতোই বিভিন্ন শাস্ত্রে পণ্ডিত করতে তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু গোহ ক্ষত্রিয় বা রাজার সন্তান হওয়ায় তার শাস্ত্র অধ্যয়নের প্রতি খুব একটা আগ্রহ ছিল না, ফলে তার লেখাপড়া বা পড়াশুনো ভালো লাগতো না। গোহ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বনে বনে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াতে থাকে, কখনো ভিল বালকদের সঙ্গে, আবার কখনো বীর রাজপুতদের সঙ্গে রাজার মতো ঘোড়ায় চড়ে মরুভূমিতে সিংহ শিকার করে, আবার কখনো ঘাড়ে জাল নিয়ে বনে বনে হরিণের সন্ধানে ঘুরে বেড়ায়। এই সমস্ত কাজের প্রতি গোহের তীব্র আকর্ষণ ছিল। 10 নম্বর প্রশ্ন, রাজা এসেছে রে রাজা এসেছে বক্তাকে কোন প্রসঙ্গে তারা এই উক্তিটি করেছেন? উদ্ধৃত অংশটি অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত রাজকাহিনী নামক গ্রন্থের গোহ অংশ থেকে গৃহীত। এখানে ভিল বালকেরা রাজা সাজে সজ্জিত ঘোড়ায় চড়া গোহকে দেখে উক্তিটি করেছে। একদিন গোহ ঘোড়ায় চড়ে পাহাড়ের উপর, যেখানে ভিল জাতি বাস করে, ভিল বালকদের সঙ্গে সেই ভিল রাজ্যে প্রবেশ করে এবং ঘোড়ায় চড়া অবস্থায় গোহকে দেখে ভিল বালকেরা তাকে ঘিরে দাঁড়ায় এবং রাজা এসেছে বলে সম্বোধন করে। নতুন রাজার কপালে তিলক লিখে দে। বক্তাকে কাকে তিলক আঁকার কথা বলা হয়েছে? কে কিভাবে উদ্দিষ্ট ব্যক্তির কপালে তিলক এঁকেছিল? উত্তর, গোহ ঘোড়ায় চড়ে ভিল রাজ্যে প্রবেশ করলে ভিল বালকেরা তাকে রাজা বলে সম্বোধন করে। তখন বুড়ো ভিল সর্দার মান্ডলিক ভিল বালকদের উদ্দেশ্যে বলেন তাকে তিলক এঁকে দিতে। সেই ভিল বালকের মধ্যে একজন বালক তার আঙুল কেটে রক্ত দিয়ে গোহের কপালে রাজতিলক এঁকে দেয়। পরের প্রশ্ন, এই পিঁড়িখানি অনেকদিন শূন্য পড়েছিল। কোন পিঁড়ির কথা বলা হয়েছে? তা শূন্য পড়ে থাকার কারণ কি ছিল?
সেই শূন্য পিঁড়ি কীভাবে পূরণ হয়েছিল? উত্তর, উদ্ধৃত অংশটি অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত রাজকাহিনী গ্রন্থের অন্তর্গত গোহ নামক অংশ থেকে গৃহীত। বৃদ্ধ ভীল দলপতি মান্ডলিক নিঃসন্তান, তাই তার সিংহাসনের পাশে একটি দীর্ঘকাল পিঁড়িটি খালি পড়েছিল। গোহের আগমনে ও রাজ অভিষেকে ভীল রাজ্যের উত্তরাধিকারী খালি থাকা পিঁড়িটি যুবরাজ হিসেবে গোহ অভিষিক্ত হয়। ফলে ভীল রাজ্যে দীর্ঘদিন শূন্য থাকা পিঁড়ি পূর্ণ হয়েছিল। দূর হ, আজ হতে তুই আমার শত্রু হলি। বক্তাকে তিনি কখন কাকে শত্রু হিসেবে চিহ্নিত করেছিলেন? উত্তর, উদ্ধৃত অংশটি অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত রাজকাহিনী গ্রন্থের অন্তর্গত গোহ নামক অংশ থেকে গৃহীত। উক্তিটির বক্তা রাজা মান্ডলিক। মান্ডলিকের একটি ছোট ভাই ছিলেন। 10 বছর আগে কোনো একটি বিষয় নিয়ে বিবাদের ফলে তিনি ভীল রাজ্য ত্যাগ করে হিমালয় ঘুরে বেড়ান এবং গোহ যেদিন রাজকুমার হিসেবে অভিষিক্ত হন সেদিন মান্ডলিকের ভাই রাজ্যে ফিরে আসেন। রাজার ভাই জানান মান্ডলিকের পরে তিনি হচ্ছেন পরবর্তী সিংহাসনের অধিকারী। সুতরাং রাজা রাজপুত বালককে রাজকুমার হিসেবে অভিষিক্ত করে ভুল করেছেন। মান্ডলিক তাতে মাথা ঠান্ডা করতে বললে তার ভাই জানান যে তাকে আগুনে পোড়ালে তবে তার মাথা ঠান্ডা হবে। এই প্রসঙ্গে মান্ডলিক তার ভাইকে শত্রু হিসেবে চিহ্নিত করে একথা বলেছেন। পরের প্রশ্ন, তৎক্ষণাৎ সেই রাজপুতের মাথা কেটে ফেলতে হুকুম দিলেন। কে রাজপুতের মাথা কাটতে হুকুম দিয়েছিলেন? তিনি কেন এইরকম হুকুম জারি করেছিলেন? উত্তর, উদ্ধৃত অংশটি অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত রাজকাহিনী গ্রন্থের অন্তর্গত গোহ নামক অংশ থেকে গৃহীত। একদিন সকালবেলা পাহাড়ের পথ দিয়ে বীরনগর যাওয়ার পথে একজন রাজপুত রাজা মান্ডলিকের রক্তাক্ত দেহ দেখতে পান। তার দেহ ছিল গোহের ছুরি দ্বারা বিদ্ধ। তখন সেই রাজপুত গোহের কাছে এসে মান্ডলিকের মৃত্যুর জন্য গোহকে দায়ী করে এবং অভিযোগ করেন যে যিনি তাকে সন্তান স্নেহে রাজকুমার হিসেবে স্বীকার করেছেন এবং আশ্রয় দিয়েছেন সেই কিনা তারই প্রাণ নিয়েছে। এই কথা শুনে গোহ ক্ষোভে ও দুঃখে সেই রাজপুত্রের শিরশ্ছেদ করার হুকুম দিয়েছেন। পরের প্রশ্ন, ভীল রাজের রাজসিংহাসনে বসে রাজত্ব করতে লাগলেন। কার কথা বলা হয়েছে? তিনি কিভাবে ভীল রাজ্যের সিংহাসনে বসেছিলেন বা ভীল রাজ্যের রাজা হয়েছিলেন তা সংক্ষেপে বর্ণনা করো। উত্তর, উদ্ধৃত অংশটি অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত রাজকাহিনী গ্রন্থের অন্তর্গত গোহ নামক অংশ থেকে গৃহীত। শিলাদিত্যের পুত্র গোহ ভীল রাজ্যের রাজা হয়েছিলেন। তার এই রাজ্য অভিষেকের পেছনে কয়েকটি কাহিনী রয়েছে। বীরনগরে এক ব্রাহ্মণ পরিবারে গোহ পালিত হচ্ছিল। পাহাড়ের উপর ভীল রাজ্যে একদিন সে ঘোড়ায় চড়ে প্রবেশ করলে ভীলরা তাকে রাজা বলে সম্বোধন করে এবং রাজা মান্ডলিক তাকে রাজকুমার হিসেবে বরণ করে নেন। কিন্তু বৃদ্ধ রাজার ভাই 10 বছর পর রাজ্যে ফিরে রাজসিংহাসনে গোহের অধিকার মেনে নিতে পারেনি। ফলে রাজভাই রাজা মান্ডলিকের শত্রুতে পরিণত হয়। মান্ডলিক গোহের ছুরি চেয়ে নিয়ে শত্রু রাজভাইকে হত্যা করতে রওনা দেন, কিন্তু তার ভাইকে হত্যা করতে গিয়ে দেখেন ইতিপূর্বে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। ভাতৃশোকে বিহ্বল হন এবং গোহকে তিনি শত্রু হিসেবে চিহ্নিত করেন। পথে ভীল অধিবাসীদের কাছে গোহের জনপ্রিয়তা ও রাজপুতদের কাছে মান্ডলিকের প্রতি তার কৃতজ্ঞতার কথা শুনে গোহের প্রতি তার ভুল ধারণা ভেঙে যায়। পাহাড়ের অন্ধকারে রাস্তায় ভাইয়ের শিকারী কুকুরকে দেখে জড়িয়ে ধরতে গিয়ে অসাবধানতায় গোহের ছুরিকা রাজা মান্ডলিকের বুকে বিদ্ধ হয় এবং সেই ছুরির আঘাতে বৃদ্ধ মান্ডলিকের মৃত্যু হয়।
মান্ডলিক ও তার ভাইয়ের মৃত্যুর পর সিংহাসনে আর কোনো উত্তরাধিকারী থাকে না, ফলে ভীল রাজা হয়ে গোহ রাজ্য শাসন করতে থাকে।